আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসির শুনানিতে দুই প্রার্থীর আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা, অষ্টম দিন প্রার্থিতা পেলেন ৪৫ জন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার নিয়ে আগ্রহ নারীদের, সহিংসতা বন্ধের অঙ্গীকার দাবি। কৌশলের নামে বিএনপি নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি, মতবিনিময়ে তারেক রহমান। ঢাকায় গণমাধ্যম সম্মেলন, গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যে গুরুত্ব। ইসিতে আপিল শুনানির অষ্টম দিন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু ও এনসিপির হাসনাত আবদুল্লাহর আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন ১১২টি আপিল শুনানি শেষে মঞ্জুর হয় ৪৫টি, বাতিল হয়েছে ৩৭টি এবং অপেক্ষমান রাখা হয়েছে ১৯টি আবেদন। এছাড়া ১১টি আবেদন প্রত্যাহার করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কয়েকটি শুনানি আগামীকালের জন্য রেখেছে ইসি। শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির এক পর্যায়ে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর আইনজীবীদের প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। ইসি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেয়। শুনানি শুরু হলে উভয় পক্ষকে কঠোরভাবে সাবধান করে দেয় ইসি। গণমাধ্যমের কাছে হাসনাত আবদুল্লাহ দাবি করেন আব্দুল আউয়াল মিন্টু তাকে ও তার আইনজীবীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন। আব্দুল আউয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি। এ বিষয়ে আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে পাল্টাপাল্টি আপিল শুনানি শেষে কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়। বহাল থাকে এনসিপির হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা। এদিকে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা নিজেদের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন। আপিল করে আমি আমার প্রার্থিতা ফ্রি পেয়েছি। আমরা বলা সত্ত্বেও রিটার্নিং অফিসাররা দেয় নাই। আমি গতকালও বলছি যে ওনারা চাচ্ছে না যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের যারা জন্ম দিয়েছেন তারা নির্বাচন করুক। চরাঞ্চলের ৬টা ইউনিয়নের 50% লোকজন এখনও তাদের বাড়ি ঘরে থাকতে পারছে না, কারণ সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। শুনানির অষ্টম দিন দুপুর পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কয়েকটি শুনানি করলেও বাকিগুলো আগামীকালের জন্য রেখেছে ইসি। শনিবার সকালে আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ইসিতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এ সময় তিনি মিথ্যা তথ্য সহ বিভিন্নভাবে তাকে হয়রানির অভিযোগ করেন। না করেই আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণা করলে আইনি লড়াই ও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার রাজধানী বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য আগামীকাল রেড লাইন। ২৪-এর গণ অভ্যুত্থানের পর কোনোভাবেই যেন একটি নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হতে দেয়া হবে না। প্রয়োজনে আবার নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেব না। আমরা কোনোভাবেই যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে, তারা কোনো হস্তক্ষেপ করবে না। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপপ্রধান ইন্তালাসে এসব কথা বলেছেন। শনিবার তিনি জানান, নির্বাচনের সময় পর্যবেক্ষকরা দেখবেন জাতীয় আইন মানা হচ্ছে কিনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে কিনা। প্রতি সপ্তাহে তারা এইসব বিষয়ে প্রতিবেদন দেবেন, যা বিশ্লেষণ করা হবে। ভোট শেষ হওয়ার 2 মাস পর ফাইনাল রিপোর্ট দেয়া হবে। প্রতিটি নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী অফিস, প্রার্থী, মাঠের পরিস্থিতি সব তুলে ধরে নির্বাচনের আগে প্রতি সপ্তাহেই প্রতিবেদন পাঠাবে। নির্বাচনের 2 দিন পর পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরে সংবাদ সম্মেলনে চূড়ান্ত মতামত তুলে ধরা হবে। দেশের স্বার্থ রক্ষা করে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের সাথে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনটি দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। হুমায়ুন কবির জানান, যুক্তরাজ্য, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা দেখা করলে রাষ্ট্র বিনির্মাণে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এ সময় রাষ্ট্রদূতরা তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনের পরিবেশ নিয়ে রাষ্ট্রদূতরা সন্তুষ্ট হল বলেও জানান হুমায়ুন কবির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের জন্য দরজা খোলা বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে বাংলাদেশ খেলাফত মজলিস বলছে, আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই। জামায়াত নির্বাচনী প্রচার শুরু করবে 22 জানুয়ারি। এছাড়া নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছে দলটি। নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যুতে শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াতের সর্বোচ্চ ফোরাম, নির্বাহী পরিষদ। এ সময় নির্বাচন ইশতেহার ও জোটে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক চলাকালীন জামায়াতের অফিসে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। নিজেদের ব্যর্থতায় 11 দলীয় জোট শেষ পর্যন্ত টিকেনি বলে জানান তিনি। যে বক্তব্যটা আমির জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করেই একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকুই। কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না খুব একটা। আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে তিনি বলেন, ভেঙে পড়া সমঝোতা 12 ফেব্রুয়ারির আগে ঠিক হতে পারে, তবে আসন নিয়ে সমঝোতার সুযোগ নেই। এই 19 তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না। বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিংয়ের পরে, যে ওনারা 300 আসনেই এককভাবে নির্বাচন করছেন, সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছি। পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দরজা সব সময় খোলা আছে। বাকি 47টা আসন নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? আন্দোলনরত যে 10টি দল, নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন, তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। তিনি জানান, 22 জানুয়ারি ঢাকা মহানগরে জামায়াতের আমিরের কর্মসূচির মাধ্যমে শুরু হবে নির্বাচনী সফর। জামায়াতে ইসলামী নির্বাচনী ইশতেহার চূড়ান্ত বলেও জানান তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের অঙ্গীকারকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে উইমেন ইন ডেমোক্রেসি। শনিবার এক আলোচনা সভায় বক্তারা জানান, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নারীর অধিকার নিয়ে কাজ করতে হবে।
যে আইন শনিবার রাজধানীতে নির্বাচনে কেমন ইশতেহার চাই প্রসঙ্গ নারী শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে উইমেন ইন ডেমোক্রেসি। আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। এতে বক্তারা জানান, নারীরা বাড়তি সুবিধা চায় না, মানবিক মর্যাদা চায়। সমাজে যদি নারী বিদ্বেষ থেকে থাকে সেটা সরানোর জন্য দীর্ঘ সময়ের চেষ্টা করতে হবে, কিন্তু অন্তত আমরা যাতে এটা বাড়তে না দিই এবং আমরা কিভাবে এটা করবো এটা একটা গাইডলাইন এবং আউটলাইন চাই। আমরা কি আসলে নারীকে সেই কমফোর্ট জোনটা দিতে যাচ্ছি, নাকি নারীকে আসলে কর্মঘণ্টা কমিয়ে ঘরে রাখতে যাচ্ছি, এটি একটা বড় প্রশ্ন। সুতরাং রাজনীতিবিদদেরই আসলে সিদ্ধান্ত নিতে হবে যে নারীদের আমরা এগিয়ে দিতে যাচ্ছি নাকি আসলে পিছিয়ে দিতে যাচ্ছি। বক্তারা জানান, নির্বাচনে দিন দিন নারী প্রতিনিধিত্ব কমে আসছে। দলীয় নীতি নির্ধারণেও নারীর সংখ্যা কম। পুরুষরা আধিপত্য দেখিয়ে তারা নীতি নির্ধারণের সকল পর্যায়ে দখল করে রেখেছেন। সেখানে নারীদের কোনো ভয়েস নাই এই মুহূর্তে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টিতে। নারীকে যোদ্ধা হিসেবে দেখতে চাই, নারীকে নাগরিক হিসেবে দেখতে চাই, ভিকটিম হিসেবে না। আলোচকরা জানান, নারীরা যেন তাদের মতো করেই চলতে পারে, পোশাকের স্বাধীনতা, কাজের সুযোগ পায়, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে পদক্ষেপ নিতে হবে। এই হিজাবি নন হিজাবি, নাস্তিক, তারপরে ভারতীয় পাকিস্তানি, এই নানা বিভাজন দূর করতে হবে, নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে, নারীদেরকে স্পেশাল সুযোগ দিতে হবে। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা নারীদের ব্যাপারে আমাদের ইস্তেহারে অগ্রাধিকার প্রদান করা হবে ইনশাআল্লাহ। বক্তারা জানান, আগের তুলনায় নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। শুধু নারী নয়, সমাজেরও নিরাপত্তা প্রয়োজন। আমাদের যোদ্ধা হিসেবে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। সেই জন্য আজকে রাজনীতি বলেন, কে আমরা একজন নারী অধিকারের কর্মী বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিছক প্রধানমন্ত্রী হওয়ার নারী নেতৃত্ব নয়, সমাজটাকে বদলানোর এবং নারীর যে পরিবেশ, সেই পরিবেশকে বদলানোর মতো নেতৃত্ব যদি গড়ে ওঠে তাহলে একটা বিরাট কাজ হতে পারে। আলোচনায় বলা হয়, নারীর যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দৃষ্টিভঙ্গিটাই আগে চেঞ্জ করতে হবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কৌশলের নামে বিএনপি নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হয় অসংখ্য মানুষ। এবার সেই সব ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার এর আয়োজন করে বিএনপি পরিবার ও মায়ের ডাক, যেখানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যাদের তুলে নেওয়া হয়েছে তাদের শেষ পরিণতি কি হয়েছে তা এখনো অজানা। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে কেঁদে ওঠেন কেউ কেউ। চোখের পানি ধরে রাখতে পারেননি খোদ বিএনপির চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আশ্বাস দেন, গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে তার দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার
চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। নির্বাচন কমিশন এরই মধ্যে কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, বিভিন্ন কথা বলে কেউ কেউ গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন সফল হতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে, তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মেলন। এতে অংশ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, নির্বাচিত সরকার আসলেই গণমাধ্যম সবকিছু পেয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। তবে স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে বেশি লাভবান হয় বলে মত তাদের। দেশে সাম্প্রতিক মাসগুলোতে তথাকথিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা কেবল রাজপথে সীমাবদ্ধ থাকেনি, তা সরাসরি আঘাত এনেছে সংবাদপত্রের দপ্তর এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর। এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মেলন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। জেলা লেভেলে কিংবা উপজেলা লেভেলে যে কাজ করব, আলোচনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। আমরা যারা ঢাকার বাইরে থেকে যারা এখানে এসেছেন, আমরা 24 ঘন্টায় একটা অনিরাপদ পরিস্থিতির মধ্যে এখন বসবাস করছি। দায়িত্বশীল গণমাধ্যম যে ভয়হীন পরিবেশে কোনো বাধা ছাড়াই চলতে পারে সেই আবেদন নিয়ে এসেছি। দুইটি পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগের কড়া সমালোচনা করেন সম্পাদকরা, গুরুত্ব দেন স্বাধীন সাংবাদিকতায়। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার মাধ্যম হিসেবে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করেন সেগুলোকে স্তব্ধ করে দেবার জন্য যারা নানাভাবে রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে, আইনগতভাবে আইনের বাইরে মার্শালের মাধ্যমে যারা স্তব্ধ করতে চান, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করা প্রয়োজন সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ঐক্যের গুরুত্বের কথা উল্লেখ করেন কেউ কেউ। কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরও গুণ থাকতে হবে, যাতে আপনার সাংবাদিকতা কিছুদিন হলেও বাদ দিয়ে অন্য কিছু নির্ভরশীল করতে পারেন। কেন মাসের শেষে টাকাটাই হচ্ছে প্রধান কথা, টাকা যাতে নিশ্চিত হতে পারেন, কিন্তু দয়া করে আপনারা চিন্তা করুন। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না। আগামীতে এদের ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন গঠন হলেও সেই রিপোর্ট বাস্তবায়নের উদ্যোগ না থাকায় এর সমালোচনা করেন সম্মেলনে অংশগ্রহণকারীরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে নতুন নেতৃত্ব গড়া ও জেলার উন্নয়নে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা সংকলনে ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে। 2 দিনব্যাপী এই আয়োজনে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন, চা ও পাথর শিল্প নিয়ে কথা বলেন তরুণ তরুণীরা। পঞ্চগড় জেলার উন্নয়নে তরুণদের ভাবনা নির্ভর সংসদীয় অনুশীলনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এক ঝাঁক তরুণ। এ ছায়া সংসদে তারা তুলে ধরেন নিজ নিজ এলাকার সমস্যার কথা। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পরিবহনের ঝুঁকি তুলনামূলক অধিক। পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয়। জাতীয় সংসদের আদলে এই ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় 1 আসনের আটোয়ারি, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার 250 জন বিতার্কিক এতে যোগ দেন। তারা 23টি ইউনিয়ন, 216টি ওয়ার্ড ও একটি পৌরসভার প্রতিনিধি। অবকাঠামোগত দুর্বলতা, শিল্পায়নের অভাব এবং সীমিত কর্মসংস্থানের কারণে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন থেকে বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। পর্যটন শিল্প এবং চা ও পাথর শিল্প নিয়ে আমরা এই বিলগুলো উত্থাপন করেছি। সংসদে শিক্ষা,
স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন, চা ও পাথর শিল্প নিয়ে বিল উত্থাপিত হয়, যা পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। এই বিলগুলো আসলে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পাঠিয়ে দিব। তার মাধ্যমে আসলে তারা আসলে নতুন যারা আসলে যুব সমাজ, তাদের চিন্তাধারা, তাদের এলাকা ভিত্তিক যে সমস্যা, তাদের যে এলাকার যে সম্ভাবনা, সেগুলো যেন তারা জানতে পারে। আয়োজকরা জানান, এখানে পঞ্চগড়ের একেবারে প্রান্তিক পর্যায় থেকে তরুণরা তাদের সংসদীয় আসনের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেছেন। তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে আত্মনির্ভরশীল করে তারা যেন তাদের বিভিন্ন দেশে তাদের স্থান করে নিতে পারে। তরুণদের সঙ্গে কাজ করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ছায়া জাতিসংঘ। এই ছায়া সংসদ আয়োজনে সহায়তা করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিবেটিং সোসাইটি, ক্রিয়েটিভ অলিম্পিক এবং পঞ্চগড় পায়োনিয়ার। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আন্দোলনকারীরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের 4 তলার 4 নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 6 তলার শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার বিকাল 4:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় প্রায় 45 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, 8 তলা ভবনের 6 তলার একটি স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। জীবন বাঁচাতে অসুস্থ শিশুদের নিয়ে স্বজনদের তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায়। আগুন লাগার পরপরই শিশু, হৃদরোগ ও অন্যান্য বিভাগের রোগীদের নিচে নামিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে শান্তি পরিষদ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নাম দেয়া হয়েছে বোর্ড অব পিস। স্থানীয় সময় শুক্রবার গাজার প্রশাসন তদারকির জন্য এই বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে হোয়াইট হাউস, যার প্রধান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই। এছাড়া রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে বৃহস্পতিবার 15 সদস্যের টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়। এই কমিটিকে স্বাগত জানিয়েছে হামাস। এই অবস্থায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে হামাস সহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা মিশরের রাজধানী কায়রোতে রয়েছেন। নাট্যাচার্য সেলিম আল দীনের 18তম প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজিত নাট্যোৎসবের পর্দা নামল আজ। শেষ দিন মঞ্চে প্রদর্শিত হয় নাটক রংমহাল। নির্দেশক জানান, নাটকটি সমাজের রূপ অরূপের আখ্যান। অন্ধ ভিক্ষুক দম্পতির দৃষ্টিশক্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, পৃথিবীর রূপ, রং, সৌন্দর্যকে দেখতে ব্যাকুল হয়ে এক সাধুর সংস্পর্শে তাদের চোখে আলো আসে। এরপরই বাধে বিপত্তি। স্ত্রী খুশবুর রূপ দেখে ভিক্ষুক রজবের আর পছন্দ হয় না। সুন্দরী নারীর আকর্ষণে রজব খুশবুকে ফেলে চলে যায়, কিন্তু খুশবু তাকেই ভালোবেসে যায়। চাকচিক্যে মোড়ানো রঙিন পৃথিবীর মোহ মানুষকে কতটা মানবতাহীন করে তুলতে পারে, রংমহাল নাটকের মাধ্যমে তারই রূপ মঞ্চে তুলে ধরা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত নাট্য উৎসবে রংমহাল মঞ্চস্থ করে ঢাকা থিয়েটার। এতে অভিনয় করেন নাসরিন নাহার, মিলু চৌধুরী, ফারজানা চুমকি, মোস্তফা রতন, অনেক ইসলাম সহ অনেকে। মানুষ মোহর ভেতরে পড়ে অনেক অন্যায় কাজ করে ফেলে, তারা ওই সময় বুঝতে পারে না। এই মোহটা এটাই নাটকে বুঝিয়েছে, আসলে মোহই সব না।
সেলিম স্যারের প্রয়াণ উপলক্ষে আজকে এই যে নাট্য উৎসবের শেষ দিন, তাকে কেন্দ্র করে যে উৎসব, সেই উৎসবে আমার একটি নাটক মঞ্চায়িত হচ্ছে বা হলো আজকে। সেই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। নির্দেশক জানান, নবীন ও প্রবীণের মিশ্রণে গড়ে ওঠা এই নাটক সমাজের রূপ ও অরূপের আখ্যান। ঢাকাতে এটা আমার প্রথম ডিরেকশন। আমার নাটকটা প্রথম শোটা মহিলা সমিতিতে হয়েছে, আজকে দ্বিতীয় শো শিল্পকলা একাডেমিতে। আমি খুবই উৎফুল্লিত। বর্ণনাত্মক অভিনয় রীতির নিরিখে নাচ, গান ও অভিনয় নির্ভর রংমহাল মানব জীবনে নৈতিকতা বোধের উপলব্ধি দেবে বলে প্রত্যাশা নির্দেশকের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইসির শুনানিতে 2 প্রার্থীর আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা, 8ম দিন প্রার্থিতা পেলেন 45 জন। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার নিয়ে আগ্রহ নারীদের, সহিংসতা বন্ধের অঙ্গীকার দাবি। গোসলের নামে বিএনপি নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি, মতবিনিময়ে তারেক রহমান। ঢাকায় গণমাধ্যম সম্মেলন, গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যে গুরুত্ব। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জিথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।